আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছিলাম, সুডোকোড নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু সমস্যার বা আরও কিছু প্রোগ্রামের আমরা ফ্লোচার্ট আলোচনা করব। তাহলে এখানে একটা দেয়া আছে কি যে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর এর ফ্লোচার্ট নির্ণয় করতে হবে। ফ্লোচার্ট মানে হচ্ছে কি প্রবাহ চিত্র, অর্থাৎ এই ফ্লোচার্ট হচ্ছে কি যে প্রোগ্রাম রচনার আগের ধাপ হচ্ছে কি আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড, এই তিনটা ডিজাইন টুলসের সাহায্যে আমরা কি করব, প্রোগ্রামটাকে ডিজাইন করব এবং এই ডিজাইন টুলস দেখে, এই ডিজাইন দেখে প্রোগ্রাম রচনা করা হবে। তাহলে আমরা তোমার ফ্লোচার্ট দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট দেখব যে প্রোগ্রাম আগে আমরা একটু আলোচনা করে নিই যে প্রোগ্রাম ফ্লোচার্ট তৈরি করতে হলে আমাদের কি কি প্রতীক চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে প্রথম হচ্ছে কি ওভাল, এটা হচ্ছে ওভাল বা উপবৃত্ত। উপবৃত্ত, তারপর হচ্ছে কি এটা হচ্ছে সামন্তরিক, এটার নাম হচ্ছে সামন্তরিক। এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তারপর এটা হচ্ছে বরফি, এটার নাম হচ্ছে কি বরফি। তাহলে কি কি সিম্বল আমরা ব্যবহার করব? আরো কিছু সিম্বল রয়েছে। উপবৃত্ত, সামন্তরিক। উপবৃত্ত ব্যবহার করা হয় শুরু এবং শেষের জন্য, ফ্লোচার্টের শুরু ও শেষ। একটা ফ্লোচার্টের শুরুতে এই সিম্বলটা ব্যবহার করব এবং শেষে, ফ্লোচার্ট শেষ হলে এই সিম্বলটা ব্যবহার করব। সামন্তরিক কোনটা? এটা সামন্তরিক সিম্বল। এটা কখন ব্যবহার করা হবে? সামন্তরিক সিম্বলটা ব্যবহার করা হবে ডাটা ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্য। আউটপুট, কি কারণে এই সিম্বলটা আমরা ব্যবহার করব? আয়তক্ষেত্র কখন ব্যবহার করব? আয়তক্ষেত্র ব্যবহার করব প্রক্রিয়াকরণের জন্য। প্রক্রিয়াকরণ কি? যে দুইটা সংখ্যার যোগফল। তাহলে কি হবে? a প্লাস বি। মনে করি সংখ্যা দুইটা হচ্ছে a একটা আর একটা হচ্ছে b। তাহলে সংখ্যা দুইটার যোগফল কত হবে? x ইকুয়ালস টু, ধরলাম যোগফলটা থাকবে x চলকে, তাহলে x ইকুয়ালস টু a প্লাস b। এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণের জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করব। আর বরফি, এই সিম্বলটা ব্যবহার করব কখন? দুইটা সংখ্যার মধ্যে তুলনা করব যখন, তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করব। এই স্ট্যান্ডার্ড সিম্বলগুলো আমরা ব্যবহার করব। এবং যখন আমরা ফ্লোচার্ট তৈরি করব, একটা সিম্বল যেন আরেকটা সিম্বলের চাইতে অনেক বড় ছোট যেন না হয়, যেমন সামন্তরিক এবং আয়তক্ষেত্র যেন একই সমান হয়। এখানে যে উপবৃত্তটা ব্যবহার করলাম শুরুতে, ফ্লোচার্টের শেষে যে উপবৃত্তটা ব্যবহার করব, তাদের সিম্বলটা যেন একই রকম হয়। এবং এখানের বর্ণনা, অর্থাৎ এই চিহ্নের ভিতরে তো আমরা বর্ণনা লিখব, সেই বর্ণনাগুলো যেন সংক্ষিপ্ত হয় এবং কোনো প্রোগ্রামিংয়ের ভাষার যেন কোনো বর্ণনা না থাকে, অর্থাৎ সি প্রোগ্রামের স্টেটমেন্ট আমরা ব্যবহার করব না। ঠিক আছে? এছাড়া আর কি সিম্বল আছে? তারপর কি আছে? তীর চিহ্ন। তীর চিহ্ন কখন ব্যবহার করব? যে ডেটা প্রবাহ, গতিপথ নির্ণয়ের জন্য, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন সিম্বল থেকে কোন সিম্বলের দিকে যাবে, এই গতি প্রবাহ নির্ণয়ের জন্য আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ প্রোগ্রামের গতি প্রবাহ নির্ণয়ের সময় আমরা এই তীর চিহ্ন ব্যবহার করব এবং তীর চিহ্ন দ্বারা একটা সিম্বল থেকে আরেকটা সিম্বল কানেক্ট করব তীর চিহ্নের সাহায্যে, যেন এটা টাচ করে, মানে স্পর্শ করে, সেভাবে আমরা ছবিটা আঁকতে হবে, ফ্লোচার্টটা আঁকতে হবে। এছাড়া আমাদের কি দরকার? বৃত্ত দরকার, কানেক্টর। বৃত্ত ব্যবহার করব কখন? যখন একাধিক সিদ্ধান্ত এসে এক জায়গায় মিলিত হবে, যেমন এরকম অনেকগুলো সিদ্ধান্ত এসে এক জায়গায় মিলিত হবে, সেক্ষেত্রে আমরা বৃত্ত ব্যবহার করব। ঠিক আছে? কখন আমাদের বৃত্ত ব্যবহার করতে হয়? একাধিক সিদ্ধান্ত যখন এক জায়গায় এসে মিলিত হবে, লাস্টে কি হলো? এন্ড সিম্বল থাকলো আবার, তাহলে আমরা ওভাল, উপবৃত্ত ব্যবহার করব, দ্যাট মিন্স শেষ। এছাড়া আরো কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো তোমাদের ব্যবহার করা হয় না, তোমাদের প্রয়োজন নেই। তাহলে এই সিম্বলগুলো আমরা সাধারণত ব্যবহার করব। এটা হচ্ছে কি যে প্রোগ্রাম ফ্লোচার্টের স্ট্যান্ডার্ড সিম্বলগুলো আমরা
দেখলাম। এখন আমরা দেখি এই সিম্বলগুলো ব্যবহার করে কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে হয়। তাহলে আমরা দেখি প্রথমে যে মোট বেতন ভাতা নির্ণয়ের ওই ফারেনহাইট তাপমাত্রাকে আমরা কি আজকে প্রথম ফ্লোচার্টটা কি শিখব, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের ফ্লোচার্ট। তাহলে আমরা জানি কি ফারেনহাইট থেকে তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর, তাহলে C/5 সমান সমান 8 - 32/9 সেলসিয়াস অর্থাৎ সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের সম্পর্ক হচ্ছে এই সূত্রটা। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে তোমাদের। C/5, C মানে সেলসিয়াস, F মানে ফারেনহাইট, C/5 সমান সমান 8 - 32/9। প্রশ্নটা হচ্ছে যে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করতে হবে, ঠিক আছে, মানে সিতে রূপান্তর করতে হবে। তাহলে যে সংখ্যাটা বের করব কোন সূত্রের যেটা আমাকে বের করতে হবে সেটা বামে রাখবো সূত্রে, বাকিগুলো ডানে নিয়ে যাব। তাহলে এখান থেকে আমরা যদি সি এর মান বের করি, বা তাহলে সি সমান কত হবে, সি সমান কত, 5 দ্বারা এটাকে গুণ হবে, তাই না, F - 32 × 5/9, এটা হচ্ছে সি এর মান, সেলসিয়াসের মান, সেন্টিগ্রেড। তাহলে এই সূত্র থেকে আমরা দেখি নিচের সূত্রটা আমরা ব্যবহার করব এখন, সি এর মান। তাহলে সি ইকুয়ালস টু কত, F - 32/9। তাহলে এফ এর মান আমরা ইনপুট দেবো কি, এফ এর ডানে কি আছে, ডানে যে চলকটা থাকবে, এখানে ডানে কি চলক আছে, এফ চলক, ডানে আছে কি আমাদের এখন এফ চলক আছে। ডানে আছে এফ চলক, তাহলে ডান দিকে যে চলকটা থাকবে সেটা ইনপুট করতে হবে। তাহলে আমাদের এফ এর মান ইনপুট করব। দেখো এফ এর মান যদি তুমি দাও এখানে 32 এর চাইতে বড়, তাহলে ধনাত্মক মান আসবে, আর 32 এর ছোট দিলে কি হবে, ঋণাত্মক মান আসবে। তাহলে এফ এর মান ইনপুট করলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সি এর মান বের করতে পারবো। তাহলে সূত্রটা কি, সি সমান সমান হবে কি F - 32 × 5/9। তাহলে দেখি এর অ্যালগরিদমটা কি হবে। তাহলে অ্যালগরিদম কিভাবে লিখবে, স্টেপ 1 যে কাজ শুরু, প্রথমে আমরা লিখব কি কাজ শুরু বা শুরু, তারপর কি করতে, ইনপুট করতে হবে, কোন চলক ইনপুট করতে হবে, এফ, ফারেনহাইট, তাই না, এফ ইনপুট করি। তাহলে প্রথমে তোমরা অ্যালগরিদম লেখার পূর্বে এই এটা সূত্রটা তোমরা লিখে নেবে। তাহলে এফ ইনপুট করি, এফ ইনপুট, এফ এর মান যদি পেয়ে যায় তাহলে সি এর মান পাবো, তারপর কি প্রসেসিং হবে। তাহলে 3 নম্বর ধাপে কি হবে, সি সমান সমান F - 32/9 × 5/9, এটা নির্ণয় করি বা বের করি, ঠিক আছে। তাহলে সি এর মান আমরা পাবো, এখানে প্রসেসিং হবে, প্রক্রিয়াকরণ হবে। তাহলে 4 নম্বর ধাপে কি হবে, এখানে প্রসেসিং ইনপুট দিলাম, প্রসেস করলাম, তার এখন আমরা ফলাফল ছাপাবো, সি এর মান বা সেলসিয়াসের মান, সি এর মান ছাপাই, 5 নম্বর ধাপ কি, কাজ শেষ। তাহলে এটা হচ্ছে কি অ্যালগরিদম, অর্থাৎ ধাপে ধাপে সমস্যাটা কিভাবে সমাধান করা হবে তার অ্যালগরিদম, স্টেপ বাই স্টেপ। অ্যালগরিদম কি, অ্যালগরিদম ইজ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম, অর্থাৎ একটা সমস্যা সমাধান করা ধাপে ধাপে পদ্ধতি হচ্ছে অ্যালগরিদমের। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে নির্ণয় করার অ্যালগরিদম গেল। তাহলে আমাদের প্রথমে সূত্রটা বের করতে হবে, C/5 = F - 32/9, ওই সূত্র থেকে সি এর মান বের করে নেবে প্রথমে। তাহলে সি এর মান কথা, F - 32, এটাকে বলে বজ্র গুণন করে বের করেছি আমরা, × 5/9। তাহলে এখানে সি এর মান বের হলো, সি এর মান ছাপাই, কাজ শেষ করি, ঠিক আছে। এখন আমরা দেখি যে এর ফ্লোচার্ট, অর্থাৎ এই ধাপগুলো আমরা কি করব, স্ট্যান্ডার্ড সিম্বলের ভিতরে লিখব। তাহলে সেটা হবে কি, মানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব সমস্যাটা, তখন সেটা হলো কি ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তাহলে প্রবাহ চিত্রটা কি হবে, শুরু, তাহলে কার মান ইনপুট করেছি আমরা, ফারেনহাইট থেকে সেলসিয়াসে, তাহলে এফ এর মান ইনপুট করি, এফ ইনপুট করি, তারপর আমরা কি করেছি, প্রসেসিং করেছি, প্রক্রিয়াকরণ, অর্থাৎ সি সমান সমান F - 32 × 5/9। এরপর আমরা কি করলাম, ফলাফল ছাপাবো। তাহলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে, আমাদের আউটপুট সিম্বল। আউটপুট সিম্বল কোনটা, সামান্তরিক, ঠিক আছে, আউটপুট সিম্বল হচ্ছে কি আমাদের সামান্তরিক। তাহলে সি এর মান ছাপাই, সি এর মান
ছাপাই, তারপর কি শেষ। দেখো এটা হচ্ছে কি যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে, ফারেনহাইট তাপমাত্রা থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের প্রবাহ চিত্র। তাহলে শুরু, তাহলে এফ ইনপুট করব আমরা। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সি সমান সমান এফ মাইনাস 32 ইন্টু 5 ভাগ 9। সি সমান সমান এফ মাইনাস 32 ভাগ 9। তাহলে ডান দিকে কি আছে? এফ। তাহলে এফ ইনপুট করি। তাহলে যেহেতু ইনপুট করতে হবে তাহলে ইনপুট সিম্বল ব্যবহার করব। ইনপুট সিম্বল কোনটা হবে? সামান্তরিক। তাহলে সামান্তরিকের মধ্যে তোমরা এই কথাটা লিখবে, এফ ইনপুট করি। তারপর কি প্রসেসিং বা প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণের সিম্বলটা কি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের মধ্যে এই সূত্রটা লিখবো, প্রসেসিং হলো। এরপর কি করবো? আমরা সি এর মান পেয়ে গেলাম এখানে, তাই না? তারপর কি করব? সি এর মান আমরা ছাপাবো, মানে আউটপুট। দেন শেষ। এটি হচ্ছে কি যে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের প্রবাহ চিত্র। আশা করি বুঝতে পেরেছো। এখন এর উল্টাটাও হতে পারে, তাই না? যদি বলা হয়, দেখো যে ফারেনহাইট তাপমাত্রা সেলসিয়াস, এখন সেলসিয়াস তাপমাত্রাকে যদি কোশ্চেনটা যদি থাকে সেলসিয়াস তাপমাত্রাকে, 2 নাম্বারটা এখন যদি আমরা বলি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করো, ফারেনহাইট। ঠিক আছে, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট। এখন আমরা করব কি এর উল্টাটা, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করব, এফ এর মান বের করব। তাহলে প্রবাহ চিত্রটা একই রকম হবে, শুধুমাত্র এখানে মানগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা দেখি, প্রথমে আগে দেখি সূত্রটা, দেখি সূত্র থেকে আমরা এফ এর মান বের করি। তাহলে মূল সূত্রটা কি ছিল? এখন আমাদের বের করতে হবে কি এফ এর মান, ফারেনহাইট। ঠিক আছে, আগে প্রথমে বের করেছি আমরা সি এর মান মানে সেলসিয়াস, এখন বের করব কি ফারেনহাইট। ক্লিয়ার? তাহলে সূত্রটা হচ্ছে, মূল সূত্র কত? c/5 সমান সমান f - 32/9। ঠিক আছে, f এর মান বের করব। তাহলে যেটার মান বের করব সেটা বামে নিয়ে আসি, f - 32/9 সমান সমান c/5, বা f মাইনাস বজ্র গুণন করি, f - 32 কত? 9 * c, 9 গুণ c, 9 * c ভাগ 5। সুতরাং f এর মান এটা f মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে আমরা এটা, যেহেতু আমাদের f এর মান বের করব, পাঁচটা এদিকে আনা প্রয়োজন নেই, পাঁচটা এদিকেই থাক। f এর মানের সাথে আছে কি আমাদের এটা, তাহলে এটা শুধু বামে রাখলাম, 9 দ্বারা এটাকে গুণ করলাম, 9 * c, বা f সমান কত হবে? এই -32 ডান পক্ষে নিয়ে যায় বাম পক্ষ থেকে। তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে গেলে কি হবে? সিম্বল এই চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। 9 * c ভাগ 5 প্লাস 32। তাহলে আমাদের সূত্রটা হবে কি, এই সূত্র ব্যবহার করে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করব। এখন f এর মান কত দাঁড়ালো? f সমান 9 * c ভাগ 5 প্লাস 32। ক্লিয়ার? তাহলে এই সূত্র থেকে তোমরা বের করে দেখাতে হবে কিন্তু যে c এর f এর মান কিভাবে আসে। এটা হচ্ছে মূল সূত্র, মূল সূত্র থেকে আমরা f এর মান বের করলাম, 9 * c ভাগ 5 প্লাস 32। তাহলে আমরা দেখি এর অ্যালগরিদম বা ফ্লোচার্টটা আমরা এখন দেখি। তাহলে f = কত? 9 * দেখো f সমান কত? 9 * c ভাগ 5 প্লাস 32। এটা হচ্ছে আমাদের এখন সূত্রটা। তাহলে অ্যালগরিদম, প্রথমে আমরা অ্যালগরিদমটা দেখি। তাহলে অ্যালগরিদম কি হবে? যে কাজ শুরু। তাহলে প্রথমে লিখব কি শুরু বা কাজ শুরু, বা শুধু শুরু লিখলেও হবে, শুরু। তাহলে দেখো এই সূত্রে কি আছে, ডান দিকে কি আছে? আমরা কি বলছিলাম যে ডান দিকে যে চলকটা থাকবে সেটা ইনপুট করতে হবে। তাহলে ডানে কি আছে? আমাদের c আছে, তাই না? c মানে কি? সেলসিয়াস। তাহলে এখন আমাদের কি সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতে হবে, f এর মান বের করতে হবে, f। তাহলে ডানে কি আছে? c। তাহলে যেটা বের করতে হবে সেটা আমাদের রাখতে হবে কি বাম দিকে। ঠিক আছে, এই ইকুয়েশনের বামে সেটা রাখতে হবে, সেই চলকটা বামে রাখতে হবে। তাহলে ডানে কি নিতে হবে? c। তাহলে ডান দিকে যে চলকটা থাকবে সেটা ইনপুট করব। তাহলে c ইনপুট করি। ঠিক আছে, তাহলে ইনপুট হয়ে গেল। তাহলে আমরা c এর মান পেয়ে গেছি। এখন c এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে f এর মান পেয়ে যাব। তাহলে 3 নাম্বার ধাপে কি লিখব? যে f সমান 9 * c ভাগ 5 প্লাস 32 বের করি। ঠিক আছে, 4 নাম্বার ধাপে কি হবে? যে f এর মান আমরা পেয়ে গেছি, প্রসেসিং হয়ে গেছে, এখন ফলাফল ছাপাবো। তাহলে f এর মান ছাপাই এবং শেষ। এই হচ্ছে কি যে ফারেনহাইটে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রবাহ চিত্র। আশা করি বুঝতে পেরেছ যে আমাদের f এর মানটা হচ্ছে কত, সূত্রটা ক্যালকুলেশন করে এটা বের করব। f = 9 * c ভাগ 5 প্লাস 32।
ডান দিকে যে চলক থাকবে তার মান ইনপুট করতে হবে। তাই ডানে আছে কি চলক? সি। তাহলে সি ইনপুট করি। তারপর কি প্রসেসিং হবে? ইনপুট, প্রসেসিং, প্রক্রিয়াকরণ। f = 9 * c / 5 + 32 এটা বের করি। ঠিক আছে? তারপর কি এর মান ছাপাই এবং কাজ শেষ করি। এই হচ্ছে কি যে ফারেনহাইট তাপমাত্রা আমরা কিভাবে বের করব। এরপর আমরা দেখব একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। এর আগের লেকচারে আমরা আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট দেখেছিলাম। আমরা অন্যটা একটা দেখি, আজকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখি ত্রিভুজের। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমরা দুইটা উপায় বের করতে পারি। ঠিক আছে? প্রথম পদ্ধতি হচ্ছে কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে একরকম। আর একটা হচ্ছে কি ত্রিভুজের 3 বাহুর মান দেয়া থাকতে পারে, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে আরেকটা। ঠিক আছে? প্রথমে আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফলে ভূমি এবং উচ্চতা দেয়া আছে। এটা হচ্ছে ভূমি ধরলাম b, আর এটা উচ্চতা হলো h, হাইট। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? এটা হচ্ছে সূত্রটা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে 1/2 ইনটু ভূমি কত? বেস b, উচ্চতা তো হাইট h। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল যদি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেয়া থাকে। এখন দেখো এই সূত্র থেকে ডান দিকে কি আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দুইটা মান দরকার, একটা আছে b এবং একটা h। এই ত্রিভুজের ভূমির মান দরকার। ভূমির মান কি কোন চলকে রাখা হয়েছে? ইনপুট দেব b তে দেব, আর h এর মান আমরা ইনপুট করব। দুইটা মান ইনপুট করতে হবে, b এর মান এবং h এর মান। তাহলে কি এরিয়ার মান পাবো, ক্ষেত্রফল পাবো। ঠিক আছে? যে প্রথমে তোমার বুঝতে হবে যে কি সূত্রটা কি, ওই সূত্র লিখে যেটার মান বের করতে হবে তার ডান দিকে কি আছে। ঠিক আছে? ডান দিকে আমরা কোন চলক রয়েছে সেটা আমরা দেখব। তাহলে ডানে কি আছে? b এবং h। তাহলে ডান দিকে b, ভূমি এবং উচ্চতা, h এর মান আমাদের ইনপুট দিতে হবে, তাহলে কি এরিয়ার মান পাবো। তাহলে আমরা অ্যালগরিদমটা দেখি। আগেরটা অ্যালগরিদমের মতে সহজ এটা অ্যালগরিদমটা। তাহলে দেখো এরিয়া, তাহলে আমরা সূত্রটা একটু লিখে দিই পাশে। এরিয়া সমান কত? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, b ইনটু h। এটা তাহলে আমাদের কি কি লাগবে? এরিয়া। তাহলে শুরু, অ্যালগরিদমটা কি হবে? শুরু। ঠিক আছে? 2 নাম্বার ধাপে ইনপুট দাও। তাহলে কি ইনপুট করব? তাহলে আমাদের এরিয়া বের করতে b এর মান জানতে হবে এবং h এর মান। b ইনপুট করি, বা একসাথেও লিখতে পারো, b ও h ইনপুট করি। b ইনপুট করি, তারপরে ধাপে লাগে h ইনপুট করি। এক ধাপে আমরা লিখতে পারি এটা 3 4 হচ্ছে কি? তাহলে 4 নাম্বার ধাপ এরিয়া সমান হাফ ইনটু b ইনটু h বের করি বা নির্ণয় করি। ঠিক আছে? 5 নাম্বার এখানে ইনপুট দেওয়া হলো, প্রসেসিং হলো, ফলাফল ছাপাই, এরিয়ার মান ছাপাই, এরিয়া ছাপাই। ঠিক আছে? শেষ। তাহলে দেখা যাচ্ছে কি একটা অ্যালগরিদমের শুরুর ধাপ এবং শেষ ধাপ হচ্ছে কি, প্রথম ধাপ এবং শেষ ধাপ হচ্ছে শুরু এবং শেষ। কাজ শুরু করে কাজ শেষ করি, তারপর হচ্ছে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। তাহলে প্রথমে তোমাদেরকে একটা অ্যালগরিদম বের করতে হবে, তোমাকে জানতে হবে যে যে জিনিসটা বের করতে হয়েছে তার কোনো সূত্র আছে কিনা। সূত্র থাকলে যেটা বের করতে হবে তার ডান দিকে, ওই সূত্রের ডান দিকে কোন কোন চলক আছে সেই চলকগুলো আমাদের ইনপুট করতে হবে। ঠিক আছে? এবং তারপর ইনপুট দেব, প্রসেসিং করব এবং ফলাফল ছাপাবো। এটা হচ্ছে কি ত্রিভুজের কি অ্যালগরিদম, ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ভূমি এবং উচ্চতার ক্ষেত্রে। এখন আমরা দেখি এটার ফ্লো চার্টটা কি হবে। তাহলে শুরু। তাহলে আমরা এখানে লিখেছি কি, অ্যালগরিদম লিখেছি কি b ইনপুট করে এসে আলাদা আলাদা একসাথে আমরা করতে পারতাম। একসাথে যদি করি সেক্ষেত্রে কি হবে? যদি আমরা একসাথে ইনপুট দাও তুমি অ্যালগরিদমের মধ্যে একসাথেও লিখতে পারো, করতে পারো। তাহলে b ও h ইনপুট করি, তাহলে ফ্লো চার্টে লিখবে কি b ও h ইনপুট করি। ঠিক আছে? এরপর কি প্রসেসিং সিম্বল, প্রক্রিয়াকরণ, সূত্রটা লিখে দেবা, এরিয়া সমান 1/2 ইনটু b ইনটু h। এখন দেখ এখানে নরমাল আমরা ইকুয়েশন ব্যবহার করছি, এখানে c এর কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয় না। অর্থাৎ c তে যদি আমরা প্রোগ্রাম লিখতাম তাহলে এই স্টেটমেন্টটা কিভাবে লিখতে হতো? দেখো এরিয়া সমান c তে লিখতে হতো কিভাবে? এটা এরিয়া সমান 1/2 ভাগ চিহ্ন হচ্ছে এটা c এর, গুণ হচ্ছে এটা স্টার b স্টার h এবং এখানে সেমিকোলন। এটা হচ্ছে c এর স্টেটমেন্ট। আমরা এই c এর স্টেটমেন্ট এর ভিতরে লিখতে পারবো না, আমরা নরমাল আমাদের যে ইকুয়েশন সেই ইকুয়েশন লিখব। ঠিক আছে? বুঝতে পারছো যে c এর স্টেটমেন্ট ব্যবহার করা যাবে না। তাহলে ইনপুট হলো প্রসেসিং, এখন আমরা ফলাফল ছাপাই, যে এরিয়ার মান ছাপাই।
তাহলে ফলাফল ছাপানোর সিম্বলটাকে এই সিম্বল দেবো, লিখবো, দেব এই সিম্বল, প্রক্রিয়াকরণের সিম্বল দিলে কিন্তু হবে না, মান পাবে, মার্কস পাবে না। এরিয়া ছাপাই শেষ। এখন এখান থেকে তোমার সৃজনশীল কোশ্চেন কিভাবে আসবে? সৃজনশীল কোশ্চেন আসতে মনে করে এটাই তোমার ফ্লোচার্টটা দিয়ে দিল উদ্দীপক হিসাবে। তখন বলবে কি উদ্দীপকের সমস্যাটি, উদ্দীপকের প্রবাহ চিত্রটি বা যে সমস্যার প্রবাহ চিত্র দেওয়া হয়েছে তার অ্যালগরিদম রচনা করো। এক, অথবা বলতে পারে উদ্দীপকের সমস্যাটিতে বা প্রবাহ চিত্রে যে সিম্বলগুলো ব্যবহার করা হয়েছে তার প্রতীক সময়ের নাম এবং তাৎপর্য ব্যাখ্যা করো। এভাবে কোশ্চেন আসতে পারে। বা উদ্দীপকটা এভাবে বর্ণনামূলকভাবেও দিতে পারে, এই ছবি না দিয়ে। এটা গেল ত্রিভুজের ক্ষেত্রফল, প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি, যে তিন বাহুর মান দেয়া থাকলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে এ বি সি, দ্বিতীয় পদ্ধতি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতিটা। দ্বিতীয় পদ্ধতি কি? যে তিন বাহুর মান দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের একটা ত্রিভুজ এবিসি। তাহলে এ বিন্দুর বিপরীত বাহুটাকে ধরা হয় এ, আর বি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বি, এটা হচ্ছে সি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাদের বের করতে হবে কি এরিয়া সমান সমান, এরিয়া সমান সমান হচ্ছে কত? রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে কি তিন বাহুর ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে। এরিয়ার সূত্র কি? রুট এস ইন্টু এস বর্গমূল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস হচ্ছে কি অর্ধ পরিসীমা, এস হচ্ছে কি অর্ধ পরিসীমা। ঠিক আছে? এর সূত্র কি? এস ইকুয়ালস টু কত? a প্লাস বি প্লাস সি ভাগ 2। এস এর মান হচ্ছে কত? a প্লাস বি প্লাস সি ভাগ 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। তাহলে তিন বাহুর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা বের হবে। ঠিক আছে? তার মানে কি আমাদের এরিয়া বের করতে হলে আমাদের কি কি লাগবে? এস এর মান লাগবে, এ এর মান, বি এর মান, সি এর মান, এবং আর কি তারপর এ বি সি এর মান যদি বের করতে পারি তাহলে অর্ধ পরিসীমা বের করতে পারবো এস এর মান। এই সূত্র প্রয়োগ করে দেন এই সূত্র প্রয়োগ করব। আমরা দুইটা সূত্র লাগবে। ঠিক আছে? তার মানে কি তোমাকে জানতে হবে যে সূত্রগুলো কি, তাই না? যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যদি তিন বাহুর মান দেয়া থাকে সেক্ষেত্রে সূত্রটা কি তোমাকে বের করতে হবে। বা তোমাকে উদ্দীপক শুধু এই উদ্দীপক এই ইয়েটা দিল, চিত্রটা দিল ত্রিভুজের, তখন বললো কি যে উদ্দীপকের চিত্রটির এরিয়া নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো। ঠিক আছে? তার মানে কি তিন বাহুর মান দেয়া আছে, তাহলে তুমি সূত্রটা না জানলে তো বের করতে পারবে না। তো দেখো তাহলে আমাদের কি তাহলে কাজ শুরু করি। ত্রিভুজের ক্ষেত্রফল কাজ শুরু। এটা হচ্ছে ত্রিভুজ, তাই না? এ বি সি, এটার মান এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের কি এ বি সি মান ইনপুট করতে হবে। এ বি ও সি ইনপুট করি। এই তিনটা বাহুর মান আমাদের ইনপুট করতে হবে। তারপর বের করতে হবে কি এস এর মান, অর্ধ পরিসীমা, তাই না? এবিসি ইনপুট হয়ে গেল। এখন প্রসেসিং। এস ইকুয়ালস টু কত হবে? এ প্লাস বি প্লাস সি ভাগ 2, অর্ধ পরিসীমা। ঠিক আছে? অর্ধ পরিসীমা বের করি। এস ইকুয়ালস টু এত বের করি। এরপর কি ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া সমান সমান রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বের করি বা নির্ণয় করি। তাহলে এখানে ডাটা ইনপুট দিলাম, প্রসেসিং হলো, এবং আমরা এই দুইটা ধাপে 3 এবং 4 নম্বর ধাপ হচ্ছে প্রসেসিং হলো। যতটা তোমার প্রয়োজন ততটা ধাপ আমাদের বাড়াতে হবে। এখন কি করব? ফলাফল ছাপাবো। এরিয়ার মান ছাপাই, এরিয়া ছাপাই, এবং কাজ শেষ। ঠিক আছে? এটা হচ্ছে কি যে দ্বিতীয় পদ্ধতি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতি। তাহলে আমাদের কি দরকার? সূত্রটা এরিয়া বের করতে হলে আমাদের এস এর মান লাগবে এবং ত্রিভুজের তিন বাহুর মান জানতে হবে। তাহলে তিন বাহুর মান জানলে আমাদের এস এর মান বের করব। এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এস হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে? অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কত? তিন বাহু যোগ করলে হবে কি পরিসীমা। তাহলে তাকে 2 দ্বারা ভাগ, তারপর এই সূত্র বের দেব, ইনপুট দিলাম, প্রসেসিং করলো, এবং ফলাফল ছাপালাম, কাজ শেষ করে। এটা হচ্ছে কি যে দ্বিতীয় পদ্ধতি। অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর মান দেয়া থাকলে আমরা কিভাবে তার ক্ষেত্রফল বের করব। এখন দেখি এর আমরা প্রবাহ চিত্রটা। তো যেটা অ্যালগরিদম আমরা শিখলাম, প্রবাহ চিত্র একই রকম সহজ। যে প্রথমে কাজ শুরু,
শুরুর ধাপ, তাহলে ওভাল ব্যবহার করবে। তাহলে ইনপুট দেবো কি আমরা, ইনপুট সামান্তরিকের মধ্যে ইনপুটগুলো দাও, এ বি ও সি ইনপুট করি, তাই না? এই তিনটার মান ইনপুট করতে হবে। এরপরের ধাপ কি, প্রসেসিং। অর্ধ পরিসীমা বের করে আগে a প্লাস বি প্লাস সি ভাগ 2 বের করি। তাহলে এস এর মান পেলাম অর্ধ পরিসীমা। আর একটা প্রসেসিং সিম্বল এরিয়া, ক্ষেত্রফল এরিয়া সমান সমান রুট, সূত্রটা লিখে দেবে s ইন্টু এস মাইনাস এ, গুণ চিহ্ন দিতে পারো, না দিলে অসুবিধা নেই, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বের করি। ঠিক আছে, তাহলে এরিয়া বের হয়ে যাবে। প্রথমে কি এস অর্ধ পরিসীমা বের করলাম, তারপর এরিয়া বের করলাম। এরিয়ার সূত্র কি, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গমূল। এখন আমরা ফলাফল ছাপাই, তাহলে ফলাফলের সিম্বলটা দেবে, এটা আউটপুট সিম্বল। তাহলে কি করবো, এরিয়ার মান ছাপাই, এরিয়ার মান ছাপাই, শেষ। বুঝা গেছে? তাহলে শুরু শেষ, শুরুতে এবং শেষে আমরা ওভাল ব্যবহার করব, ইনপুট সিম্বলে সামান্তরিক ব্যবহার করব, আউটপুট সিম্বলে দেখো সামান্তরিক, একই সিম্বল ব্যবহার করা হয়েছে। এটার ভিতরে বর্ণনা সংক্ষিপ্ত হবে। এটা হচ্ছে প্রসেসিং সিম্বল, যেহেতু আমাদের দুইটা সূত্র তাই প্রসেস করা হলো, প্রক্রিয়াকরণ। এটা হচ্ছে কি, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমাদের প্রবাহ চিত্র গেল। ঠিক আছে, দুইটা পদ্ধতিতে। এরপর আমরা কি, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ত্রিভুজের তিন বাহুর তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ে, না কোন একটি সংখ্যা জোড় না বিজোড় তাদের তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, এবং তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ের আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয় করব। তাহলে আজকে এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। যদি না লেখো তাহলে, তা না হলে না লিখলে কিন্তু পারবে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে বাসায় লিখতে হবে, বারবার এগুলো বাসায় লিখতে হবে, অ্যালগরিদম ফ্লোচার্ট যদি না লিখতে হবে, যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। সুতরাং বাসায় পড়াশোনা করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে।